উনি প্রথমেই এসে বলেছে যে লোনের পেছনে কৃষককে দৌড়াতে হবে না, লোন কৃষকের পেছনে দৌড়াবে। 50% হয়তো দৌড়ায়নি, যদি আমি মনে করি তার রিফর্মসের ফলে যদি 10% কৃষকও যদি লোন সহজে পেয়ে থাকে, এটা একটা অ্যাচিভমেন্ট। কাজটা শুরু হয়েছে। যেমন বেসরকারি ব্যাংকগুলো কোনোদিন কৃষি ঋণ দিত না, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেই ব্যাংকগুলোকে তিনি বাধ্য করেছেন গ্রামের ঋণ দেওয়ার জন্য। এটা একটা অ্যাচিভমেন্ট। অর্থাৎ ব্যাংক দীর্ঘ 40 বছরের যেই কাঠামোটা ছিল সেটাকে তিনি ভেঙেছেন। 40% লোক হয়তো ঋণ এখনো পাচ্ছে না, বাট ইট স্টার্টস। এই যে কমিটমেন্ট, এই যে গ্রামের মানুষের প্রতি বা কৃষকের প্রতি একটা কমিটমেন্ট, এটা উনি করে দেখিয়েছেন। এবং এই ধারাবাহিকতায় যদি এখন এটা চলতে থাকে তাহলে তারপর কৃষি ব্যাংকে উনি স্ট্রেট জবাবদিহিতার ভেতরে এনেছেন। তারপর কৃষি ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনি বাংলাদেশের কিন্তু আরেকজন খুব মানে প্রো পিপল লোক, যিনি হচ্ছেন ওনার নাম হচ্ছেন ইব্রাহিম খালেদ সাহেব, চেয়ারম্যান কৃষি ব্যাংকের। উনিও ওনার এই সময় বেশ কিছু রিফর্মস করেছেন। অতএব এখন একটা চালু হয়েছে যে সে এনজিওর অভাব নেই। এনজিও কি কৃষকদের উপর কি কোন রকম অত্যাচার করে? অবশ্যই করে। কারণ আপনার যেমন ধরেন 100 টাকা ঋণ নিয়ে বা 1000 টাকার ঋণ নিল, পরের সপ্তাহ থেকে ঋণ পরিশোধ করা শুরু হবে। পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যে এক সপ্তাহের ভেতরে এটা প্রফিট আসা শুরু হবে যে আপনি ঋণ পরিশোধ করবেন? তাহলে এনজিওগুলো যখন ঋণ দিচ্ছে, মনে করেন 10,000 টাকা ঋণ দিচ্ছে, প্রথম কিস্তির টাকা কিন্তু সে ওই 10,000 টাকাতে প্রথমেই কেটে রেখে দিচ্ছে এনজিওগুলো। এসব এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করে কে? সরকার। সরকারের নিয়ন্ত্রণ, কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই তাদের কাছে বাধা। কারণ যেহেতু সরকার নিজে সম্পূর্ণ ঋণ ব্যবস্থা এখনো সম্প্রসারিত করতে পারেনি, এনজিওদের দ্বারা একটা ক্লাস তো গ্রামীণ মানুষ ভালো হোক মন্দ হোক কিছু কাজ হচ্ছে, এটা গভর্নমেন্টও মনে করে, যে কারণে তাদেরকে হয়তো সেভাবে জবাবদিহিতার ভিতরে চাইলেও আনতে পারে না। কিন্তু এনজিওগুলোর রেস্ট্রিকশনস দরকার। এই কারণে দরকার যে এটাতে হিতের বিপরীত বেশি হচ্ছে। ব্যাপারটা এরকম যে এনজিওগুলো যখন বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন এরা বিভিন্ন সেক্টরে কাজ করতে আসলো দেশ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তখন থেকে আজকে পর্যন্ত হিসাব যদি করেন কি পরিমাণ টাকা এনজিওর মাধ্যমে বাংলাদেশে গেছে, তাহলে তো সেই ক্ষেত্রে আজকে 40 বছরে বাংলাদেশে তো দারিদ্র শূন্যের কোটায় না হলেও অনেক কমে আসার কথা ছিল, কিন্তু দারিদ্র তো আরো বেড়েছে। তো প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, তাহলে এনজিও এত টাকা কোথায় করলো, ইনভেস্ট করলো, প্রশ্নটা কিন্তু চলেই আসে। তার মানে বোঝাই যাচ্ছে যে অনেক কিছুই জবাবদিহিতার ভিতরে আনা দরকার। তারপর আমি ঢালাওভাবে দোষারোপ করতে চাই না। সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে হলেও তো এনজিও কিছু কাজ করছে দেশে। বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্রে সরকার একা গ্রামীণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সবকিছু দেখতে হয়তো পারে না। এনজিওকে অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় এবং সেটাকে গভর্নমেন্টকে ওন করতে হয়, সাপোর্ট করতে হয়। বাট তার বিভিন্ন জায়গার টেকনোলজিগুলো বাংলাদেশে। হ্যাঁ, আমি এখানে বসে মনে করেন লন্ডনে আছি আমি অনেকদিন থেকে। থাইল্যান্ড থেকে কিন্তু আগে শিম বা তরি তরকারি বাংলাদেশ থেকেই বেশি আসতো এখানে। সেটা আমি কিন্তু কলার নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? আমি জাফর, মিস্টার জাফর বলছি। আমি শাহেখ সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি বলেন, আপনি শুনছেন? আসসালামু আলাইকুম শাহেখ সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের হৃদয়ের মানুষ, কিন্তু হৃদয়ের মানুষ আপনাদের কাছে পেয়েও আমরা দূরে আছি, সেজন্য আপনার সাথে দেখা করতে পারছি না। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি হৃদয়ের মানুষ, বলেন। আমরা যেখান থেকে এসেছি আপনি সেই কথাই বলতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক বেশি হায়াত দিক। আমি আপনাকে একটা জিনিস আর একটা আপনার ব্রেনে দিয়ে দিতে চাচ্ছি।
জি কাইন্ডলি যদি, আমি আপনার নাম্বারটা অনেক চেষ্টা করেছি বাংলাদেশ থেকে নেওয়ার, কিন্তু পারি নাই। জি সেটা হচ্ছে, বাংলাদেশে আপনি জানেন যে 1982-80 সালে হাউস বিল্ডিং লোন দিয়েছিল জি 18% সুদে। জি আমি আমার ডিস্ট্রিক্টে 500 বাড়িতে লোন নিয়েছে, এইটা সব গরিব মানুষ, জি এবং তাদের লোন শোধ হয়ে গেছে। কিন্তু তাদের লোন 1.5 লাখ টাকা নিয়েছিল, তার এখন 9 লাখ টাকা হয়েছে, কিন্তু সে ইতিমধ্যে 6 লাখ টাকা পে করেছে, বাট তারপরও এখন 9 লাখ টাকা তার ঘাড়ে। ওই যে তার চক্রবৃদ্ধি বাড়ি হারে। গভর্নমেন্ট নিয়ে নেয় না, হাউস বিল্ডিং নিয়ে নেয় না, কোর্টে দিয়ে দিয়েছে। কোর্টে প্রত্যেক মাসে 2 বার করে ডেট দেয়, জি ডেট দেয়, টাকা নেয়, ডেট দেয়, হাফ বাড়ি নেয় না। জি এই করে করে আপনার তার আসল টাকা বহু আগে সে শোধ হয়ে গেছে, কিন্তু সে ঋণ যুক্ত। আপনি হিসাব করে দেখবেন বাংলাদেশে মানে আমার ডিস্ট্রিক্টে যশোরেই আপনার না হলে 500 বাড়ি আছে। তার এবারে সারা বাংলাদেশে আপনি কত হাজার ফ্যামিলি এই অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। জি আপনি যদি কাইন্ডলি এদিকে একটু নজর দেন, তাহলে এই অসহায় ফ্যামিলি গুলো বেঁচে যাবে। জি যেহেতু 18% সুদ, হায়রাজ তো সরকার কত ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকা মাফ করে দিচ্ছে। জি যদি গভর্নমেন্ট ইনস্ট্যান্ট আপনার একটা অর্ডার দেয় যে আপনার যারা যে লোন ছিল তার অর্ধেক নিয়ে বা ডবল নিয়ে শোধ করে দিতে এক না করে, তাহলে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টের তহবিলে জমা হয়ে যাবে, আর এই মানুষগুলো বেঁচে যাবে। তাই আপনি আপনার এইটা জানানোর জন্য আমি আপনার নাম্বার চেষ্টা করেছি খুব, কিন্তু পারিনি। আলহামদুলিল্লাহ আপনার মগজে দিচ্ছি, কারণ এই যারা লোন নিয়ে বাড়ি করছে থানা শহরে বা জেলা শহরে, এরা খুবই গরিব মানুষ, সবাই জি জি 18% সুদে নিয়ে বাড়ি করছে। অবশ্য তারপরে কিন্তু 5% সুদেও ছাড় ছিল, কিন্তু তারা 18% দিয়েও তারা বাড়ি শোধ করতে পারছে না। তাদেরকে 3 মাস অন্তর অন্তর কোর্টে নিয়ে যাচ্ছে, পিস্কারে পয়সা নিচ্ছে, পুলিশি পয়সা নিচ্ছে, আবার শোধ হচ্ছে না। এই জন্য আমি আপনার কাছে তাদের তরফ থেকে হৃদয়ের মাসে মানে হৃদয়ের দাবি দিয়ে বলতেছি যে আপনি এই জিনিসটা একটু যদি নজর দিতেন, তাহলে গভর্নমেন্টের টনক নড়লে গভর্নমেন্টের অনেক টাকা এসে যেত এবং এই লোকগুলো সব বেশি যেত, লোনগুলো শোধ হয়ে যেত। জি আরেকটা ব্যাপার আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি হয়তো জানেন, ব্যক্তিগত বলতেই হয়, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আপনি শুনেছেন? শুনেছি জি। আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যশোরে সমস্ত জমিগুলো কিনে নিল, সব 100 বিঘা জমি কিনে মাঝখানে একটা পোল্ট্রি ফার্ম 3 বিঘের পরে করে বাকিগুলো গাছ লাগাই আবাদি জমি সব নষ্ট করে দিচ্ছে, মানুষকে ফকির বানায় দিচ্ছে এই আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এবং এই আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোনোদিন আওয়ামী লীগ করিনি, সব বিএনপি করতো, অথচ আশ্চর্য হয়ে গেলাম যে তার ছেলে একটা আওয়ামী লীগকে নমিনেশন পেয়ে এমপি হয়ে গেছে, অথচ তারা কোনোদিনই আওয়ামী লীগের ধারাও ছিল না। এরা যশোর জেলায়, যশোর, চিকরগাছা, সারসা এইসব থানায় সমস্ত জমিগুলো কৃষকের জমি কিনে নিয়ে গাছ লাগাচ্ছে, পুকুর কাটতেছে। আমি দেখেছি বিষয়গুলোর সাথে খাবার করে বসে আছে। যে বিষয়টার সাথে আমি একটু দেখেন, তাহলে এই এলাকার লোকগুলো বেঁচে যাবে। থ্যাংক ইউ। আপনার এই হাউস বিল্ডিং এর যে বিষয়টা আপনাকে বললাম আমি 18% সুদে, এইদিকে যদি আপনি একটু নজর দেন, তাহলে অনেক মানুষ বেঁচে যাবে এবং প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবে। আপনাকে লাইনে আসার জন্য সিরাজ ভাই, দেশে গিয়ে এটার উপর নজর দিবেন। প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক এবং কলার যারা লাইনে আসছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের বক্তব্য এবং প্রশ্ন সংক্ষিপ্ত করবেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি স্টুডিওতে কথা বলতেছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনি সিরাজ ভাইয়ের সাথে কথা বলেন। একটু জোরে বলবেন। আচ্ছা ঠিক আছে, দেন আমরা কেন। হ্যাঁ, উনি শুনছেন, বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি দেশ থেকে এখানে এসে আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন। আর আমি এবং আমার পরিবারের সবাই আপনার যে কৃষি বিষয়ক প্রোগ্রাম, যেটি নিউজের শেষে দেখানো হয়, কোনোদিনও মিস দেই না। এবং আমার জানার মতে আমার অনেক মানুষ, অনেক লোক এটি দেখে মূলত দেশে উৎসাহিত হয়ে এই ধরনের প্রোগ্রাম করেছে এবং স্বাবলম্বী হয়েছে, এটা আমি নিজেই দেখেছি। জি, ধন্যবাদ। যাই হোক, আমি নিজে একজন প্রবাসী হয়েও আমি চাই ভবিষ্যতে যদি কোনোদিন দেশে যায় এই ধরনের একটি কৃষি বিষয়ক একটি ফার্ম করতে চাই, স্পেশালি ডেইরি ফার্ম। তো আমি আপনার কাছ থেকে
জানতে চাই আপনারা কি কোনো ডেইরি ফার্ম অথবা পোল্ট্রি ফার্মের উপর কোনো প্রশিক্ষণ দেন নাকি আমরা আপনার তো চ্যানেল এর মাধ্যমে? আমরা সরাসরি দিই না, আমরা দিই না, কারণ ওটা আমাদের কাজের মধ্যে পড়ে না। তবে আজকাল অনেকগুলো প্রতিষ্ঠান বেরিয়েছে যারা এই যাবৎ ভোকেশনাল ট্রেনিং যারা করে থাকে, যেমন ধরেন সরকারের প্রতিষ্ঠিত যেটা আছে যে যুব প্রশিক্ষণ কেন্দ্র, সেটা তো বাংলাদেশের সবগুলো জেলাতে একটা করে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটা হয়, সেখানে ভালো কাজ হয়। এর বাইরেও কিছু প্রাইভেট সেক্টরে কিছু ট্রেনিং ইনস্টিটিউট ইদানিংকালে তৈরি হয়েছে, কারণ আপনারা জানেন যে বিষয়গুলোর প্রতি মানুষের ডিমান্ড, আগ্রহ বাড়ছে। যেমন একটা সহজভাবে আপনাকে বলি আমি, যদি বাংলাদেশে একটা সময় মোরগ মুরগি পালতো কি, গ্রামের বাড়িতে একটা সাধারণ গৃহস্থ পরিবারে দুটো মুরগি থাকতো, ঘরে নায়র আসলে একটা ডিম ভাজি করে খাওয়াইতো, তাই না? এই ছিল কালচার, ধরনটা ছিল এরকম, একটা পলর নিচে দুটো মুরগি রেখে দিত, আর নাহলে ছোট্ট একটা টিনের খোয়ার বলতাম আমরা। কিন্তু এখন এটা ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে গেছে, বিশাল চেইনের ভিতরে কনভেয়ার বেল্টে ডিম আসতেছে, প্যাক হয়ে যাচ্ছে। ইট হ্যাজ বিকাম এ বিগ ইন্ডাস্ট্রি নাও ইট ইজ বাংলাদেশে। এবং এটা আমি আপনারা হয়তো জানেনও না, ভেতরে ভেতরে 30,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এটা একটা পোলট্রি ইন্ডাস্ট্রি, 30,000 কোটি টাকা। এবং এগুলো কিন্তু করেছে বাংলাদেশের এই ইয়তরা, একজন গৃহিণী, একজন আনএমপ্লয়েড ইয়ত, একজন স্বল্প আয়ের একজন সরকারি কর্মকর্তা বা চাকরি করা, তারা ওই পয়সা দিয়ে তার সংসার চলে না, সে একটা ছোট্ট 50টা মুরগি দিয়ে একটা খামার করেছে, কেউ 5,000 মুরগি দিয়ে খামার করেছে। এই সবগুলো কাজই কিন্তু মানে টেলিভিশন করেছে, টেলিভিশনের একজনটা দেখে আরেকজনটা দেখে আরেকজন হয়েছে। তো এত বড় একটা ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশে 80 সালে যখন বাংলাদেশ টেলিভিশনে আমি এই মুরগির খাঁচার ভেতরে মুরগি পালা দেখালাম, তখন বাংলাদেশে ইভেন আমার বাসায় বলেছে যে এই ফার্মে আমি আসছি আপনার কাছে কলার নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেজা ভাই, খুব সুন্দর লাগে আপনার এই প্রোগ্রাম। থ্যাংক ইউ সাদেক ভাই। আপনার প্রশ্ন কি সিরাজ ভাইয়ের কাছে কোনো প্রশ্ন তাহলে আপনি করুন। শাক সিরাজ ভাইরে দেখে আমার খুব ভালো লাগে। তার যে একটা প্রোগ্রাম দেখাইন কৃষকের ঈদানন্দ, কৃষকের আড্ডা, কিটা একটা প্রোগ্রাম করছিল, এটা দেখে আমরা খুব এনজয় করছিলাম। যে বুড়া বুড়া মানুষ সবে গিয়ে দৌড়াইছেন, মুরগ ধরছেন, প্রোগ্রাম দেখাইছিলাম। সিলেট গিয়ে কোনো প্রোগ্রাম করবা না, সিলেট তো কৃষক না, এই সব প্রবাসী। আপনি কি সিলেটে গিয়ে কোনো প্রোগ্রাম করবেন? সিলেটে তো এমনি তো অনেক প্রোগ্রাম, সিলেটে তো এই মাস 3 আগেও সিলেটে আপনাদের যে কি বলে যে সুগন্ধি চাল, কিছু কৃষক আছে আপনাদের এই লন্ডনে এক্সপোর্ট করে সুগন্ধি চাল, তো সেগুলোর উপরে তো কয়েকদিন আগে একটা অনুষ্ঠান দেখালাম। সিলেটে যাওয়া হয়, প্রায়ই যাওয়া হয়। আপনাদের এই যে সুনামগঞ্জে বন্যা এবার ফসল হানি হলো, তখনও বেশ কিছু প্রোগ্রাম করেছিলাম, করব, নিশ্চয়ই করব। থ্যাংক ইউ সিরাজ ভাই। দেখি নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ বলেন, আপনি বলেন। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কৃষিতে অনেক এই উন্নতি এনেছেন, অনেকেই খুব খুশি এ ব্যাপারে। কিন্তু একটা প্রবলেম যে আপনাকে কন্ট্যাক্ট করা যায় না, দেশে অনেকেই বলেছে যে আপনি যদি এমন একটা কিছু ব্যবস্থা করেন যাতে কৃষকরা সহজেই আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, এ ব্যাপারে কিছু করবেন। আর একটা আপনি কি শুধু আপনি যেহেতু জানলাম যে আপনি সংবাদের হেড অফ দ্য সংবাদ আর কি, তো সেই ব্যাপারে দুর্নীতির ব্যাপারে গভর্নমেন্ট এবার অনেক সরকারি লোকদের সব মায়না বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি দেশে গিয়েছিলাম কয়েকদিন আগে, তাও দেখলাম যে দুর্নীতি আরো বেড়েছে। তা আপনি এইসব ব্যাপারে কিছু করছেন কিনা? ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি শেষের অংশটা বুঝি নাই, কি বলেছে শেষের অংশটা? শেষের অংশটা ছিল মানে সরকার বলছে দুর্নীতি কমেছে, বাট উনি দেশে গিয়ে দেখছেন দুর্নীতি বেড়েছে। আচ্ছা আচ্ছা, একেবারে অসত্য না, একেবারেই অসত্য না, কারণ দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রেই ঢুকে গেছে, এটা তো অস্বীকার করার কারো জো নাই। শেষ ভাই, আমি তার আগে একজন কলার নিয়ে নিই, তারপর আপনি প্রশ্ন উত্তর দেবেন।